যে রাতে ও পড়াশোনা শেষ করছে সেদিন আমি বলছি যে আমি তোমাকে পড়াশোনা শেষ করাইতে পারছি, আমি পারছি, আমি শেষ করাইতে পারছি। তো ইভেন এটাই আর কি, যে আল্লাহ সাথে থাকলে সবকিছু হয়। আমার নাম তানভীর আহমেদ। আমি রাজশাহীতেই ছোট থেকে বড় হয়েছি। তো ঢাকাতে আমি আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ওইখান থেকে ইঞ্জিনিয়ারিং পাস করছি। আমি যখন অগ্রণী স্কুলে পড়ি তো তখন হঠাৎ করে দেখলাম একটা মেয়ে। প্রথম দেখাতে ভালো লাগে না যে একদম মেয়েটা আসলেই খুবই সুন্দর। একই এলাকাতে বাসা, একই স্কুলে পড়তাম। সেও তার আব্বুর সাথে যায়, তাকে আমি ফলো করতে করতে প্রতিদিন যাইতাম। সে আমার দিকে তাকায়, আমিও তার দিকে তাকাই। তো এইভাবে চলতে থাকে কিছুদিন। তো আমি ক্লাস 9-এ, সে ক্লাস 8-এ পড়ে তখন। তো আমরা দুইজনের সাথে কথা বললাম একদিন, 6 এপ্রিল 2014 প্রথম কথা বলি সেদিন। তাকে জিজ্ঞেস করলাম সে আমাকে পছন্দ করে নাকি। সে বলল যে হ্যাঁ, পছন্দ করি। তো তারপর থেকেই হালকা পাতলা কথা হয়। তো তারপরে কিছুদিন এইরকম কথা বলতে বলতেই তার বাসায় কমপ্লেন চলে গেল যে সে হয়তো বা কোনো একটা ছেলের সাথে কিছু একটা করছে। যেহেতু সে কোনো ছেলের সাথে কথাই বলে না, এবং তার কোনো ছেলে ফ্রেন্ডও নাই, এবং তার বাসাও খুব স্ট্রিক্ট ছিল। তো সেইভাবে একটা ছেলের সাথে সে কথা বলছে, বাসা থেকে জিনিসটা ভালোভাবে দেখে নাই। তো তারপরে তাকে বকাবকি করছে বাসায়, অনেক সিরিয়াস হয়ে যে ওর স্কুলে আসা কমে গেল, কোনো কন্ট্যাক্ট ছিল না সেভাবে। তাই সে আমার কাছ থেকে একটা ফোন নিল, যে আমাকে একটা ফোন দাও, আমি তোমার সাথে এইভাবে কন্ট্যাক্ট করবো। কিনে দিয়েছিলাম। তো ফোনে কথা বলতে বলতে তার আপুর কাছে সে ধরা পড়ে যায়, বড় আপুর কাছে। মায়েরও খাইছি, অনেকগুলাই মায়ের খাইছি। খাওয়ার পরে স্কুলে যাওয়া একদম অফ, একদমই বন্ধ। খালি জাস্ট পরীক্ষা দিতে যাব, তো পরীক্ষার হলের ভিতরে আব্বু ঢুকাই দিয়ে যেত, আর পরীক্ষা শেষ হওয়ার আগে আব্বু এসে দাঁড়িয়ে থাকতো। মানে আমার সাথে কেউ কথা বলতে পারবে না, আমার ফ্রেন্ডরাও কথা বলতে পারতো না। তার সাথে কন্ট্যাক্ট একদমই অফ, এবং তার বাসায়ও জেনে গেল যে হ্যাঁ, এই ছেলের সাথে হয়তো বা তার একটা কিছু আছে। তো তারপরে তো তার 1.5 বছর ওর স্কুল আসাই বন্ধ ছিল। তো তারপরে ওর সাথে আমার কোনো দেখা হইতো না, কোনো কথা হইতো না। এভাবে চলতে চলতে তাকে আমি একভাবে ফোন দিই, আবার ফোন দিই। তো ফোনে মাঝে মাঝে কন্ট্যাক্ট হয় আমাদের, 10 দিন 12 দিন বা 15 দিন, দেখা যায় 1 মাস পর পরও সেটাতে কন্ট্যাক্ট হয়। তো এইভাবে 1টা 2টা 3টা করতে করতে আমার প্রায় 60টার মতো ফোন দেওয়া হয়েছে, কিন্তু ওর আম্মুর কাছে ও সবগুলাই ধরা পড়ছে। তো এইভাবে চলতে থাকে বেশ কিছু বছর। চলতে চলতে ও কলেজে ওঠে, তো ইন্টারে প্রাইভেট পড়তো। তো তখন ও একা একাই যাইতো আসতো। তো তার মধ্যে আমাদের অনেক দেখা হইতো, আমরা ঘুরতাম। অনেক সময় দেখা যেত আমরা মাস্ক পরে ঘুরতাম, যেন কেউ না চিনতে পারে। আমাদের সম্পর্কটা এই 5টা বছর আরও টিকে থাকার মেন কারণ ছিল আমাদের বিশ্বাস, দুইজনের প্রতি অগাধ বিশ্বাস। কারণ আমাকেও অনেকে অনেক কিছু বলছে ওর ব্যাপারে, আমার ব্যাপারে তো বলছেই। তো আমরা কোনোদিনই কারো কথা বিশ্বাস করতাম না। তো তখন ওকে অনেক কথাই বলতো, তো ও কোনো কথা কারোরই বিশ্বাস করতো না, আমাকেও একদম চোখ বন্ধ করে বিশ্বাস করতো। তাকে আসলে ফেরেশতা মনে করতাম, কারণ একটা ছেলে এত কিছু সহ্য করার পরেও আমার সাথে রিলেশন করছে। সাধারণত ছেলেরা এমন চায় যে আমার সাথে সে টাইম কাটাবে, ঘুরবে, বেড়াবে, ছবি তুলবে। তার সাথে আমার এগুলো কোনোটাই হতো না, কিন্তু তারপরেও সে আমার সাথেই থাকলো, লেগেছিল অনেক দিন। মানে আমাদের এমন গেছে যে কথাই হতো না, জাস্ট মাসে একবার দেখা। তারপরে ও হচ্ছে ইন্টার পাস করলো, সুন্দর মেয়ে। আশেপাশ থেকে অনেক বিয়ে আসতো, আর বিয়ে আসলে আমার মধ্যে একটা টেনশন শুরু হয়ে যেত, এবার কি করব। আমার আম্মুর ফোনে দেখছি একটা সিবি, একটা ছেলেটার কন্ট্যাক্ট নাম্বার আছে। তা আমি কি করেছি, তখন সিবিটা আমি নিয়ে নিয়েছি। আমি ফোন দিই না, ওকে দিয়ে ফোন দিয়ে আইছি। উনি সিনিয়র ছিল ভালোই, সে ইঞ্জিনিয়ার ছিল, প্রতিষ্ঠিত। তো আমি তখন ফোন দিয়ে ওনাকে সব কথা খুলে বললাম যে আমাদের এরকম সম্পর্ক এরকম আছে, আমরা চাইলেই কিন্তু পালিয়ে যেয়ে বিয়ে করতে পারি, কিন্তু আমাদের দুইজনেরই মোটিভ এরকম নাই যে আমরা আমাদের ফ্যামিলিকে ছোট করব। কোনো সময় আমরা চাই যে আমাদের যদি কোনো সময়, আমরা তো বিয়ে করব এটা আমরা চাই, তো আমাদের যখনই বিয়ে হোক দুই ফ্যামিলি সম্মতিতে হোক। ভাইকে বুঝালাম যে ভাই, আমার তো অনেক বছরের সম্পর্ক, সে আমার ছোট থেকে আমরা প্রেম করি। তো আপনি জিনিসটা তো বুঝেন, একটা মানুষের, আপনি একটা ছেলে হয়ে ছেলের ফিলিংস তো বুঝেন। তো তাকে আমি না পাইলে আমি কিন্তু অবস্থা আমার খারাপ হয়ে যাবে, আপনি এটা বুঝেন, আপনি সরে যান। ডাইরেক্টই বলছি যে আপনি সরে যান। তো তারপরে সে আসলে একটা ভালো মানুষ ছিল বলবো, সে আসলে সরে গেছে, সোজাসুজি সরে গেছে। আমার বাসা থেকে এটা বুঝে গেছে যে কেউ ফোন দিয়েছে বা ভাঙিয়েছে। তখন আমাকে ডাইরেক্ট এসে আমার বাসার মানুষ বলছে যে ছেলে ইঞ্জিনিয়ার, তোর কি সমস্যা, ওই তো এখনো প্রতিষ্ঠিত হয়নি, তোকে কেন ওকেই বিয়ে করা লাগবে, এর চাই তো কত ভালো অপশান আসবে তোর কাছে। আমার তখন জেদ উঠে গেল। আমি তখন তানভীরকে ফোন দিয়ে বললাম, তোমাকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতেই হবে,
যে কোনো মূল্যেই হোক তোমাকে হওয়া লাগবে। যেহেতু তার একটা ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ারিং পড়বো, সেখান থেকে আমি আহসানুল্লাহতে যে ভর্তি হলাম। এই করতে করতে আম্মু আবার হঠাৎ করে বলছে তোর কার সাথে রিলেশন আছে তাকে বল, তোকে তার সাথেই বিয়ে দিয়ে দিব। হঠাৎ মানে আম্মুর কি নিয়ে রাগ হয়েছে, এখন আমাকে বিয়ে দিয়ে দিবে। ফোন করে জানালো যে আমার বাসা থেকে এরকম বলছে। তখন হচ্ছে পড়ি মাত্র সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টারে কেবলে উঠছি। এখন একটা বাসা থেকে বাপ মা কিভাবে আরেকজন বাপ মাকে বলবে যে আমার ছেলে পড়াশোনা করছে, যে তাকে বিয়ে দেন। ততদিনে প্রায় 8 বছর হয়ে গেছে আমাদের সম্পর্ক। তখন আমি চিন্তা করলাম যে এবার একটা শেষ হওয়া দরকার। তারপরে আমি আমার আম্মুকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে এরকম এরকম। আম্মু তখন বলে আমি তোর আব্বুকে কিভাবে বলবো, এই কথা তো তোর আব্বুকে কোনোভাবে বলা যাবে না। আমি করলাম কি, আমার আম্মুর সাথে আমি একদিন টোটালি কথা বলা বন্ধ করে দিলাম। স্বাভাবিকভাবে ছেলে কি করছে না করছে, উল্টাপাল্টা যদি কিছু করে ফেলে, তো আম্মু তখন ওর বাসায় ফোন দিল। ওর আম্মু ফোন দিয়ে বলছে যে আমার ছেলে তো কিছুই করে না, আপনারা এখন বিয়ে দিবেন, আপনাদের কোনো সমস্যা নাই। তখন আমি ওকে আবার ফোন দিলাম যে কি ব্যাপার, তোমরা তো বিয়ের প্রস্তাব নিয়ে আসার কথা, এটা এই কথা হচ্ছে কেন? তো তারপরে হচ্ছে আমি বাসায় মানে ডাইরেক্টই কথা বললাম যে বিয়ে কি দিবা কি দিবা না বলো। তখন আম্মু বললো যে তুমি কেবল স্টুডেন্ট, এখন তুমি বিয়ে করে তুমি কি করবা, বিয়ে করে কি খাওয়াবা ওকে। বললাম যে এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, সেটা আমি দেখবো। তুমি ওকে 3টা বেলা খাইতে দিতে পারবা কিনা সেটা বলো, বাকিটা আমি দেখবো, কোনো সমস্যা নাই। এবং আমি হচ্ছে প্রফেশনাল ফটোগ্রাফার ছিলাম, আমি ফটোগ্রাফি করতাম, তো সেখান থেকে আমার কিছু আর্নিং হইতো। আমি বললাম যেহেতু আমার সোর্স আছে, আমি একটা কিছু ব্যবস্থা করব, তুমি জাস্ট বিয়ের অ্যারেঞ্জটা করো যেভাবে হোক। তো আমার বাসা থেকে আমার মামা তখন ওদের বাসায় গেল কথা বলার জন্য। তো মামা এসছে, আমার বোন আর আমার আম্মু মিলে এখন বলছে দেখ তুই এখনো ভাব যে তুই বিয়ে করবি কিনা, তোর পড়াশোনার কোনো খরচ কিন্তু আমি নিব না। আমার আম্মু বলছে পড়াশোনার কোনো খরচও নিব না, তোর এমনি খরচও নিব না, কিচ্ছু নিব না। যদি কোনো সমস্যা হয় তুই ফিউচারে ব্যাকও আসতে পারবি না। আর কোন কমপ্লেন তো নাই যে ও আমাকে এই করলো বা ওই করলো, মানে কোনো দায়ভার নাই, কোনো দায়ভার আমি নিব না। তারপর আমি বললাম যে না ঠিক আছে, আমি আমারটা বুঝে নিব। তখন আমার বাসার মানুষ অবশেষে মানলো, যাই হোক। তারপরে বিয়ের প্রস্তাব নিয়ে মানে ঘর বর দেখতে, যেটা বলে ঘর বর দেখতে গেছে ওদের বাসায়। তখন তো আম্মু যে ওদের বাসায় যে একদমই মানে খুশি যে ওরা এত সুন্দর ফ্যামিলি, ওরা এত ভালো। পরে আম্মু তো খুবই খুশি হলো। আমাদের সম্পর্ক 8 বছর পার হইছে, মানে 6 এপ্রিল 2014-তে শুরু হয়েছিল, 2022 14 জুলাই আমাদের বিয়ে হয়েছে। মানে 8 বছর পার হওয়ার পরে, বিয়ে হওয়ার পরে তো ওর বাসা থেকে মানে কথাই ছিল যে উঠাই নিতে হবে, তো ওইভাবে আমরা উঠিয়ে নিলাম বাসায়। ওরা একটু জয়েন্ট ফ্যামিলির মতো ছিল, সবাই রিলেটিভ কাছাকাছি। আর আমার বড় হয় 4 জন মানুষের মধ্যে। তো আমি ফার্স্টে বুঝতামই না কার সাথে কি কথা বলবো বা কিভাবে আমি চলবো, কি করব, আমি কিছুই বুঝতেই পারতাম না। আবার তার মধ্যে আমি মাঝে মাঝে ঢাকায় চলে যেতাম, হাজবেন্ড ঢাকায় থাকে, ওই নাই আমি আরোই বুঝতে পারতাম না যে কি হবে। পরে আমার ননদ ছিল, আমার ননদ অনেক হেল্প করেছে এটার জন্য। এইভাবেই চলে যাই। আমি কিন্তু পড়াশোনার খরচ আমি চালাইছি ওর পুরাটা, যেহেতু ওকে আমি উঠাই নিয়ে আসছি, তো আমার মধ্যে এটা ছিল যে ওর সব খরচ আমি চালাবো, তো আমি কাউকে দিতে দিব না। তো আমার যে ক্যামেরা সেট আপগুলো ছিল, তো আমি সেগুলো সব বিক্রি করে দিয়েছিলাম, যে ওর কোর্স ফি তো আমাকে চালাতে হবে। তো সব কিছু আমি সব সেট আপ আমি বিয়ের পরে বিক্রি করে দিয়েছিলাম। তো এই সব টাকা আমি রেখে দিয়েছিলাম যে ওকে আমি পড়াশোনা করাবো। শখটাই ছিল ফটোগ্রাফি। তো ফটোগ্রাফির আমি আমার বইয়ের জন্য পুরাটাই বিসর্জন দিয়েছি। তো আমি সব কিছু সেল করে দিয়েছিলাম যে ওকে আমার পড়াশোনা করাতে হবে। ওকে আমার ইচ্ছা ছিল যে আমি যেহেতু ওয়েল এডুকেটেড হচ্ছি, ওকে আমি ওয়েল এডুকেটেড করব। আমি ওর বিবিএটা, ও বিবিএতে ভর্তি হয়েছিল, আমি ওর বিবিএটা পুরাটা শেষ করব। তো তার মধ্যে অলসো থ্যাঙ্কস আমার আম্মুকে, আমার আম্মু অনেক হেল্প করছে আমাকে। তো পেন খাইছি বা পেন হইছে বিয়ের পরে বলতে এই একটা জিনিস নিয়ে হয়েছে আমাদের, তার কোর্স ফিটা দিয়ে। আমার কোর্স ফি তো আমার বাসা থেকেই দিত, তো এটা নিয়ে একটু প্রবলেম হয়েছে। কিন্তু আমরা কাউকে কোনোদিন খুলে বলি নাই যে আমাদের সমস্যা হচ্ছে, যে আমাদেরকে হেল্প করো, বা সেও কখনো কাউকে তার ফ্যামিলির বলেনি যে আমাদের সমস্যা হচ্ছে, আমাদেরকে হেল্প করো। আমাদের আসলে বিয়ে করলে আল্লাহ যে আসলে হেল্প করে সেটা জলজান্ত উদাহরণ আমরাই। মানে আমাদের কোনো না কোনোভাবে আমাদের হয়ে গেছে। ইভেন ওর পড়াশোনাটা আমি শেষ করাইতে পারছি। ইভেন যে রাতে ও পড়াশোনা শেষ করছে সেদিন আমি বলছি যে আমি তোমাকে পড়াশোনা শেষ করাইতে পারছি, আমি পারছি, আমি শেষ করাইতে পারছি। তো ইভেন এটাই আর কি, যে আল্লাহ সাথে থাকলে সব কিছু হয়। তো আমরা পারছি, আমরা
এখন পর্যন্ত ভালো চলছে, আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো। তো এইভাবেই চলে যাচ্ছে আমাদের আর কি। বিয়ের পরে মাশাআল্লাহ আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো, তারা আমাকে অনেক স্নেহ করছে, অনেক ভালোবাসছে। মানে বিয়ের আগে যতটুকু শুনতাম যে হয়তো বা এরকম হবে, আমি কোনোদিন ভাবিনি যে আমি হয়তো বা আমার শ্বশুর বাড়িতে যে সম্মানটুকু পাবো, কিন্তু আল্লাহর রহমতে আমি অনেক সম্মান পাইছি, অনেক ভালো থাকছি। আমার শ্বশুর আমাকে একদম নিজের ছেলের মতো ভালোবাসতো ওই সময়। ইভেন আমার শাশুড়ি এখন আমাকে একদম নিজের ছেলের মতনই ভালোবাসে। আলহামদুলিল্লাহ এখন ভালো আছি, মানে এখন আমি বুঝে গেছি কিভাবে চলতে হয়, কিভাবে মানে সবার সাথে মিশতে হয়। ফার্স্টে যেটা আমি বুঝতাম না, আমি একদমই বুঝতাম না যে কিভাবে মিশাল লাগে, কি করতে হয়। এখন আমার মানে সবার সাথে ফ্রেন্ডলি হয়ে গেছি। শাশুড়ি ননদ দুইজনের সাথে অনেক ফ্রেন্ডলি, ইনফ্যাক্ট আমার শ্বশুরের সাথেও। আলহামদুলিল্লাহ আমি খুবই সুখী। ভালো আছি আমরা, আসলে খুব ভালো আছি। মানুষ যে বলে যে লাভ ম্যারেজে এই সমস্যা ওই সমস্যা, আসলে মেন কথাটা হচ্ছে তুমি যদি তোমার সম্পর্ক টিকায় রাখতে পারো, তোমার সম্পর্ক টিকে থাকবে। একটা কথাই বলবো, একজন রাগ করলে আরেকজন থেমে যাওয়াটা সবচেয়ে বেটার। দুইজনের মাথা একসাথে গরম হয়ে গেলে এটা সলিউশন তো হবেই না, এটা আরো খারাপ দিকে যাবে। এটা যেন কেউ না করে। বলে যে লাভ ম্যারেজের পরে ভালোবাসা কমে যায়, ভালোবাসা এই হয়। আমাদের ভালোবাসা দিনে দিনে আরো বাড়ছে। কমে নাই এখন পর্যন্ত, আল্লাহর রহমতে কমবেও না আশা করি। অনেকেই বলছিল তোমাদের বিয়ে হবে না, এই হবে না, ওই হবে এরপরে না। বিয়ে হওয়ার পর বলছে বিয়ে টিকবে না, তোমাদের বিয়ে টিকবে না, 6 মাসে তোমাদের বিয়ে ভেঙে যাবে। কত বছর হলো? এই তো জুলাই 5-এ পড়বে। স্বামীর ফেসবুক পাসওয়ার্ড না, এগুলো আমার কোনো কিছু লাগে না। কখনো চেক টেক করা হয়? না, আমার ওসবের কোনো মানে ইন্টারেস্টই নাই। পাসওয়ার্ড জানারও ইচ্ছা হয় না, যে পাসওয়ার্ড জেনে কি করব, আমি তো চেক করব না, আমার তো ওর উপর ট্রাস্ট আছে, প্রয়োজনই মনে করি না। স্বামীকে বিশ্বাস করার কারণ ফার্স্ট থেকেই তো মানে ও আমার বিশ্বাসটা রেখেছে। এত কিছু হওয়ার পরেও যে ও আমার সাথে থেকেছে, এটাই তো অনেক বড়। আপনিও কখনো তার ফেসবুক জানার প্রয়োজন? না 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 না, আমাদের দুইজনেরই কারো কাছে কিচ্ছু নাই। মানে ফেসবুক পাসওয়ার্ড যেটা, এই জিনিসগুলো আসলে ফেক আমার কাছে মনে হয়। তুমি একটা মানুষের সাথে সম্পর্ক করছো মানে তাকে তুমি বিশ্বাস করে অবশ্য সম্পর্ক করছো। এখন তার মধ্যে যদি কোনো সমস্যাই থাকে, তাহলে তোমার তো তার সাথে থাকার দরকার নাই। যদি এই জিনিসটাই ভিতরে সবসময় হয়, ও মনে হয় বাইরে যে কিছু করছে, ও হয়তো বা ফেসবুকে কথা চ্যাট করছে মানে অন্য কারোর সাথে করছে, তাহলে তো এটা সম্পর্ক না, এটা তো সন্দেহ চলছে দুজনের মধ্যে। তো এই সন্দেহটা নিয়ে আসলে বেঁচে থাকবে কিভাবে মানুষ, আমি এটা বুঝি না। তা আমাদের দুজনের পাসওয়ার্ড কারো কাছেই নাই। ইভেন আমরা জানি কার কি পাসওয়ার্ড, এটা আমরা জানি, কিন্তু কোনোদিন খুলেও দেখি না। আমি ওর ফার্স্ট লাভ, ও আমার ফার্স্ট লাভ, আমাদের কারোরই এক্স নাই। ইভেন এখনকার জেনারেশনে বা আমাদের সময় প্রেম করতে যে আমরা দেখছি যে কিছু হলেই বলতো যা তোর সাথে ব্রেকআপ বা তোমার সাথে সম্পর্ক রাখবো না। আমাদের কোনোদিন এইরকমও কথা হয় নাই। ভালো আছি আমরা, আসলে খুব ভালো আছি।